বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের বিচারক ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিলেন এবং স্বভাবতই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হলো না। 1 মাস বাদে গত 3 ডিসেম্বর আদালতের শুনানি থাকলেও জামাত সহ কট্টরপন্থী যে সমস্ত ইসলামী সংগঠনের হুমকির জেরে চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী এজলাসে হাজির হতে পারেননি বলে অভিযোগ উঠেছিল। এবারও ভীতি প্রদর্শন চলছে বলে অভিযোগ উঠেছে। গত 26শে নভেম্বর চট্টগ্রাম আদালতে তার আবেদন খারিজ হয়েছিল। 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলা তাকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পুলিশ। এখন প্রশ্ন হলো, তাহলে চিন্ময় কৃষ্ণ দাসের ভবিষ্যৎ কি? তিনি কি যদি অপরাধী হন তাহলে তার তো বিচার হবে কোর্টে, কিন্তু সেই বিচারের কি হবে? তাহলে কি সেই আন্তর্জাতিক আদালত, এখন পর্যন্ত দাবি উঠলেও কিন্তু আন্তর্জাতিক আদালত অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে বিষয়টি, সেখানে কিন্তু তারা এখনো কোনো রকম হস্তক্ষেপ করা বা কোনো রকম মন্তব্য সেখান থেকে আসেনি। অনেকেই সেটা চাইছেন। আরেক আইনজীবী বাংলাদেশের, যিনি সিনিয়র আইনজীবী রবীন্দ্র ঘোষ, তিনি গতবার গিয়েছিলেন কিন্তু তাকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। তো আরো একটি অভিযোগ উঠেছে যেটি হচ্ছে যে তিনি এখন কলকাতায় আছেন এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার যাওয়ার কথা ছিল, তিনি যেতে পারেননি। তো প্রশ্ন এখানে যে তিনি বিভিন্ন দলের সঙ্গে, এখানে বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে মিট করছেন, তিনি এখানে ইসকনেও গেছেন। বাংলাদেশের বেশ কিছু আইনজীবী সংগঠন রবীন্দ্রনাথ ঘোষকে আবার কাঠগড়ায় তুলেছেন। তিনি পুরো পরিস্থিতিটাকে একটা জটিল জায়গায় পৌঁছে দিয়ে গেছেন। বিশেষ করে ভারতে এসে, তিনি কলকাতায় এসে যে সমস্ত বক্তব্য তিনি রাখছেন, তাতে আরো পরিস্থিতিটাকে জটিল হচ্ছে। এখন সে প্রশ্ন পড়ে, কিন্তু প্রশ্ন হলো যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি কি আদৌ বিচার পাবেন? কেন তিনি বিচার পাবেন না, প্রশ্ন এটা। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। তো চন্দ্রশেখর দা, কি হবে বলে মনে হচ্ছে? দেখুন, আজকে ওখানে তো জামিনটা বাতিল হয়েছে, অর্থাৎ যেটা বেল চাওয়া হয়েছিল সেটা রিজেক্ট হয়েছে। আর 42 দিন উনি কাস্টাডিতে রয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। এখন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এমন একটাও সেটা ভারতবর্ষের প্রেক্ষিত হলেও সেক্ষেত্রে জামিন পাওয়াটা একটু মুশকিল। তার কারণ যে অভিযোগগুলি ওনার বিরুদ্ধে, যে সেকশনগুলো ইউজ করা হয়েছে, সেগুলো আমি দেখছিলাম, এবং সেটা ভারতবর্ষের ক্ষেত্রেও সেই অভিযোগগুলো, মানে ভারতবর্ষের আইন অনুযায়ী যদি সেই অভিযোগ দেখতে পাওয়া যায়, সেই অভিযোগের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করে দেখেছি যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ কিন্তু একটা নন বেলেবল অফেন্স, অর্থাৎ সেখানে জামিন যোগ্য নয় আর কি। তো যার ফলে ওনার ওখানে প্রায় 10 জন না 11 জন আইনজীবী ওখানে অ্যাপিয়ার করেছে, এবং তারা সুপ্রিম কোর্ট থেকে এসেছিলেন। কিছু কিছু আইনজীবী তারা এসে চট্টগ্রাম কোর্টে আজকে শুনানির সময় তাদের হয়ে বক্তব্য রাখেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে বক্তব্য রাখেন, কোর্ট শুনানি করে। যদিও কিছু বাইরে কিছু গোলমাল মানুষ কিছু করেছে ওখানকার কিছু মানুষরা, কিন্তু কোর্টের ভেতরে সওয়াল জবাব হয়েছে, এবং সওয়াল জবাবের পর যে অভিযোগ বা যে ধারা ওনার বিরুদ্ধে লাগু করা হয়েছে, সেই ফৌজদারি কোর্ট, সেই কোর্ট কিন্তু আজকে ওনার জামিন দেননি, এবং যার ফলে ওনার এই কাস্টোডিয়াল ট্রায়াল, এবং এক্ষেত্রে এখন পুলিশের চার্জশিট দেওয়ার একটা ব্যাপার আছে। চার্জশিটটা পুলিশ ওনার বিরুদ্ধে যদি দেয়, চার্জশিটের পর জেনারেলি অনেক সময় জামিন পাওয়াটা ক্ষেত্রে, কারণ উনি পালিয়ে যাওয়ার লোক নন, উনি ওখানে, মানে আমাদের কি হয়, জামিন পেতে গেলে কতগুলো কন্ডিশন তো থাকে, যে একটা লোককে জামিন দিলে সে যদি ওখান থেকে হঠাৎ উধাও হয়ে যায় বা এভিডেন্স ট্যাম্পার করে, এখন সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে সেইগুলো আর কি যথেষ্ট
সেই প্রকৃতির মানুষ উনি নন, একটা ইসকন বলে পৃথিবী বিখ্যাত একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, সুতরাং তার একটা ঠিকানা রয়েছে এবং তিনি এরম জাতীয় কোনো কাজকর্মের মধ্যে, সুতরাং জামিন পাওয়ার ক্ষেত্রে এখন লক্ষ্য করার বিষয় পুলিশ ওনার বিরুদ্ধে যে চার্জশিট, সেই চার্জশিটটা কতখানি ইনভেস্টিগেট করে চার্জশিটটা ফাইল করতে পারে এবং এটাই দেখার। আর যে বিষয় যেটা, আর একটা যেটা বিষয় যে আপনি যেটার যেটা ব্যাপারে বলছেন, আমি নিরাপত্তাজনিত কোনো বিষয় আছে কি? না, দেখুন, নিরাপত্তাজনিত বিষয় মানে ওনার বিরুদ্ধে যে অভিযোগটাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, কিন্তু এখন কথা হচ্ছে যে সেটা কিন্তু প্রমাণ করাটা খুব ডিফিকাল্ট, কারণ ওনার বিরুদ্ধে যে অভিযোগটা যেটা ছিল সেটা হচ্ছে জাতীয় পতাকা, উনি যেখানে মঞ্চে বক্তৃতা করছিলেন জাতীয় পতাকা, তার উপরে ছিল ওনাদের সনাতনী ধর্মের পতাকা। কিন্তু আমি খুব পরিষ্কার মানে দায়িত্ব নিয়ে বলছি, যে পতাকার কথা বলা হচ্ছে সেটা জাতীয় পতাকা নয়, সেটা জাতীয় পতাকার মতো রঙের একটা পতাকা ওখানে লাগানো ছিল এবং উনি কখনোই ওই জাতীয় পতাকাকে অবজ্ঞা করেননি, কারণ উনি ওখানে মানে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রের প্রতি যথেষ্ট তারা সম্মান দেখিয়েছে। যেটা ইয়ে দরকার সেইগুলো সমস্ত ওনারা করেছেন, কোন রকম কোন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ওনার বিরুদ্ধে আসার কথা নয়। কিন্তু তৎসত্ত্বেও যে এখন কেয়ারটেকার যে গভর্নমেন্ট যে চলেছে, ইন্টারিম গভর্নমেন্ট যেটা চলেছে, তারা কেন তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনলেন, অভিযোগ এনে তাকে, আমি জানি না হিন্দু সম্প্রদায় ওখানে মানুষ যেরম ভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে এবং বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে, সেখানে এইটা কি ওনাকে মানে উনি যদি জেলের ভেতর না থেকে যদি ওখানে থাকতেন, উনি অনেক বেশি সেই আন্দোলনকে অনেক বেশি আরো এগিয়ে নিয়ে যেতেন, সেইটার জন্যই কি ওনাকে কাস্টডি করে নিয়ে আটকে রাখা হলো? এটা মানে বোঝা মুশকিল, কারণ এর মধ্যে একটা জিওপলিটিক্স এর ব্যাপার আছে। যে আমরা তো লক্ষ্য করছি যে এই যে আজকে আমেরিকান ইলেকশন হলো, ট্রাম্প আগামী 20 তারিখে আহ শপথ নেবে এবং তার আগে দেখুন সিরিয়াতে কিরকম একটা গন্ডগোল হঠাৎ করে হয়ে গেল। হোল ওয়ার্ল্ড পলিটিক্সটা ডিপেন্ড করছে এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখুন যে বাংলাদেশে আজ পর্যন্ত কোনোদিন আরাকানরা কখনো এরম ভাবে যুদ্ধ করে এগিয়ে এসে বাংলাদেশ দখল করছে শোনা যায়নি। হঠাৎ করে আরাকান যারা যারা বার্মাতে থাকে তারা ওখান থেকে এগিয়ে এসে সমস্ত মানে যুদ্ধ করুন ওখানকার মানুষদের সঙ্গে লড়াই করে জায়গা দখল করে নিচ্ছে এবং শুনতে পাওয়া যাচ্ছে ঢাকার কাছাকাছিও তারা এসে গেছে। সেন্ট মেরিন আইল্যান্ড যেটা যেটা নিয়ে অনেক বিতর্ক আছে, সেই সেন্ট মেরিন আইল্যান্ডও নাকি আরাকান সৈন্যরা দখল করে নিয়েছে। এখন এর মধ্যে একটা বিরাট রকম জিওপলিটিক্স রয়েছে। হঠাৎ করে আরাকানরা এখন কি কারণে এই সময় বাংলাদেশের উপর আক্রমণ করলো, এর মানে এই এর প্রেক্ষিত গুলো বুঝতে গেলে এর মধ্যে জিওপলিটিক্যাল যে সিস্টেম এখন ভারত সারা পৃথিবী জুড়ে যেটা চলছে, সেই পৃথিবীর রাজনীতির শিকার হচ্ছে কিন্তু আজকে এই বাংলাদেশের যে যারা মানুষ এবং তার সঙ্গে সঙ্গে যারা মাইনরিটি রয়েছেন তারা। এবং এক্ষেত্রে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি নিজে ব্যক্তিগতভাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে আমি একটা আপিল দাখিল করেছি। হ্যাঁ, আমরা এই প্রতিবেদনও করেছিলাম। হ্যাঁ, সেটা সেটা মানে দাখিল করা হয়েছে থ্রু ইমেল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু পোস্টাল, এবং পোস্টাল রিসিপ্টটা আমি এখনো পাইনি। আমি জানি না যে ইমেল পাওয়ার পরও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এখনো অব্দি সেটার কোনো রিপ্লাই কিছু দেয়নি। তো আমি এখন যেহেতু এই ক্রিসমাস ইভ নিউ ইয়ার্স এইটা ছিল, আমাদের এখানে যেমন কোর্ট কাছারি বন্ধ ছিল, ওদের আমি জানি না সেটা ওখানকার নিশ্চয়ই ওখানেও এই সময় ক্রিসমাস পিরিয়ডে কোর্ট কাছারি বন্ধ, ইন্টারন্যাশনাল কোর্টও হয়তো বন্ধ ছিল। আগামী 2 সপ্তাহ আমরা আরো একটু ওয়েট করে দেখবো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের এটার ব্যাপারে কেন ইন্টারফেয়ার করছে না। আজকে একটা মানবতা, আজকে সমস্ত দিকটা একটা জিনিস বুঝতে হবে
যে মানবিকতাটা সম্পূর্ণ রকম ভাবে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। একটা সমগ্র জাতির ওপরে আর একটা জাতি তারা যদি এরম ভাবে আক্রমণ করে, মানে সমগ্র আহ, এবং এখনকার এই সময় যেখানে মিডিয়া এত স্ট্রং, মিডিয়া যেখানে সারা পৃথিবীর আহ, প্রতি মুহূর্তে কোথায় কি ঘটনা ঘটছে সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মানুষরা জানতে পারছে, তৎসত্ত্বেও এইরকম ভাবে একটা আন্দোলন, এরম ভাবে একটা সরকার পরিবর্তন হয়ে গেল, এরম ভাবে একটা সরকারের প্রধান সে ওখান থেকে উম, পালিয়ে চলে গেল, মানে একটা অদ্ভুত পরিস্থিতি এই বাংলাদেশে আমরা লক্ষ্য করছি। জানি না আগামী দিন আমাদের আহ, ভারতবর্ষের তরফ থেকে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্কের ক্ষেত্রে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের আগামী দিনের সম্পর্ক, মানে এখন তো যেটা ভারতবর্ষ ওয়েট অ্যান্ড ওয়াচ করে যাচ্ছে, তার কারণ ভারতবর্ষ কোনো রকম কোনো এই যে গন্ডগোল ওখানে হচ্ছে তার ব্যাপারে কোনো রকম ভারতবর্ষ কোনো আগ্রাসী কোনো মনোভাব দেখায়নি। কিন্তু এই জিনিস যদি চলতে থাকে, এবং সেক্ষেত্রে কেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইন্টারফেয়ার করছে না, কিসের জন্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস শুধুমাত্র ওয়েট করছে, আমরা সেটাও জানি না, সেটা আমরা জানবো আগামী দিন। একদম একদম। আহ যে সত্যি তো, যে মানবতা, অর্থাৎ মানবতার তো একটা ব্যাপার থাকবে। একটা জাতি, বিশেষ করে যারা সংখ্যালঘু মানুষ একটা দেশে, তাদের উপর আক্রমণ হচ্ছে, সারা বিশ্ব তার নিন্দা করছে। কিন্তু আরেকজন সন্ন্যাসী সেখানকার, তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে। কিন্তু রাষ্ট্রদ্রোহের অভিযোগ থাকলে তার তো বিচার চাই। তা এখন 42 দিন হয়ে গেল, এখন পর্যন্ত তার বিচারের কোনো কিছুই এখনো পাওয়া যাচ্ছে না। তার বিরুদ্ধে অভিযোগটাই বা কি সত্যি, সেটা তো প্রমাণ করতে হবে। এখন পর্যন্ত কিন্তু তার কোনো সেটাই বলতে আমি রিপোর্ট বলছিলাম পেয়ে, যে হ্যাঁ, পুলিশকে তো চার্জশিটটা সেটা বলতে হবে যে বলতে হবে যে exact, অ্যালিগেশন যেটা ওনার বিরুদ্ধে হ্যাঁ, আনা হয়েছে, যে একদম, অভিযোগটা আনা হয়েছে, হুম, সেই অভিযোগটা কতখানি সত্যতা সত্য সেটা পুলিশ কিন্তু তার চার্জশিটের মাধ্যমে সেটা প্রমাণ করবে, এবং তবে চার্জশিট হওয়ার পরেই তবেই কিন্তু তিনি অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন। একদম একদম, হ্যাঁ, এখন দেখা সেইটাই পুলিশ চার্জশিট কিভাবে কি করে। হুম, একদম। আমরাও সেদিকেই নজর রাখবো। কিন্তু প্রশ্ন একটাই, যে মানবতার দিক থেকে যদি দেখা যায়, আন্তর্জাতিক আদালত কেন এই বিষয়ে হস্তক্ষেপ করবে না? প্রশ্ন কিন্তু এটাই। যদিও ক্রিসমাস এবং নিউ ইয়ার ঈদ চলছে, আশা করা যায় হয়তো আরো এক সপ্তাহের মধ্যে এর কিছু একটা সমাধান হবে, নাকি সেই আবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবেন এবং সারা পৃথিবীর যে একটি ভূমানচিত্রের যে পলিটিক্স, সেটা দিকেই এখন সবাই তাকিয়ে থাকবে, সেদিকে নজর। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।